এখন এ বিষয়ে আমরা আরো একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ডক্টর তৌফিক, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রতিবেদনে আমরা যেটি দেখছিলাম যে গত আওয়ামী লীগের আমলে ঋণ খেলাপি হওয়ার যে প্রবণতা ছিল, এই সরকারের আমলেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। তাহলে গুণগত পরিবর্তন যেটি প্রত্যাশা ছিল, সেটি কোথায় দেখতে পাচ্ছি আমরা? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে প্রথম গুণগত পরিবর্তন আমরা যেটা খেয়াল করেছি, কারণ নতুন গভর্নর মহোদয় জয়েন করার পরে আমার স্পষ্ট মনে আছে, উনি জয়েন করার পরেই প্রথম একটা কথা বলেছিলেন যে আমি কোনো খেলাপিকে ঘুমাতে দিব না। আমরা ভেবেছিলাম যে ডেফিনেটলি এখন অনেক পরিবর্তন হবে। তো পরিবর্তনের মধ্যে এটাই হয়েছে যে নতুন খেলাপি ঋণ কিন্তু সৃষ্টি হচ্ছে না। আপনাদের প্রতিবেদন যার উপরে দেখানো হচ্ছে যে আসলে আমরা ঋণ আদায় করতে আমরা ব্যর্থ হচ্ছি, এটা সত্যি কথা, ঋণ আদায়ে ব্যর্থ হচ্ছি, কিন্তু নতুন ঋণ খেলাপি কিন্তু আর হচ্ছে না। তো এই এই পরিবর্তনটা আমরা খেয়াল করেছি, এটা অটোমেটিক হয়ে গেছে, বুঝছেন? এটার জন্য ব্যাংকগুলোকে কিছুই করতে হয়নি। আমাদের এই পট পরিবর্তনের পরে অটোমেটিক্যালি খেলাপি ঋণ প্রদান করা কিন্তু বন্ধ হয়ে গেছে। আগে যেরকম নামে বেনামে বোর্ডের ডিরেক্টররা বা তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বাইরের ঋণ গ্রহীতারা যেভাবে ঋণ প্রদান করে ঋণ গ্রহণ করেছে বা ঋণ নিয়েছেন, ওই রকম জিনিসপত্র কিন্তু এখন মোটামুটি হয়ে বন্ধ। কিন্তু আমরা একই সাথে আশা করেছিলাম যে শুধু বন্ধ রাখলে তো হবে না, যেগুলো নাকি খেলাপি হয়ে গেছে সেগুলো আমাদের আদায়ের ব্যবস্থা করতে হবে। তো সে আদায়ের ক্ষেত্রে কিন্তু আমরা 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 কোনো দৃশ্যমান কোনো উন্নতি কিন্তু আমরা দেখছি না, এটা সত্যি কথা। তো কার্যকর পদক্ষেপ যদি আমরা দেখতে না পাই, তাহলে এই যে নীতি সহায়তার আওতায় এই খেলাপি ঋণদের ঋণ পুনঃতফসিলকরণের যে উদ্যোগ, সেটাকে আপনি কিভাবে দেখেন? না, সেটা তো আমি কোনোভাবে সাপোর্ট করতে পারি না। আমার ঋণ আদায় হচ্ছে না, কিন্তু আমি ওই কি বলে আপনার খেলাপিদের আমি খেলাপি ঋণ গ্রহীতাদের আমি সুযোগ সুবিধা দিয়ে যাব। যে একটা নতুন সার্কুলার হয়েছিল যে 1% অথবা 2% ডাউন পেমেন্ট করি, এটা আপনি রিশিডিউল করতে পারবেন এবং রিশিডিউল করতে পারবেন বেশ কয়েক বছরের জন্য। এর ফলে ব্যাপারগুলো কি দাঁড়ায়? এগুলো আসলে কি মেসেজ দেয়? এটা একটা মেসেজ দেয় যে আসলে খেলাপি আমরা হতেই পারি, এবং আমরা যখন খেলাপি হয়ে যাব, তখন যখন নাকি দেয়ালে আমাদের পিঠ থেকে যাবে, তখন ডেফিনেটলি গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসবে আমাদেরকে হেল্প করার জন্য। এরকম একটা মেসেজ যায়। কিন্তু আমরা এই ধরনের মেসেজ দিতে চাই না। আমরা ভেবেছিলাম যে নতুন গভর্নমেন্ট বা নতুন বাংলাদেশ ব্যাংকের নতুন নতুন ম্যানেজমেন্ট এটার ব্যাপারে অত্যন্ত কঠোর একটা একটা মানে আপনার পদক্ষেপ নেবেন, এবং তারা এই খেলাপি ঋণ না দেয় যথেষ্ট আপনার কি বলে সাহসী ভূমিকা প্রদান করবে, সাহসী ভূমিকা রাখবে। সেরকম কিন্তু আমরা দেখছি না। এবং এবং এটা তো আমরা নতুন ম্যানেজমেন্টের জন্য আমরা বলছি। আসলে এই পুরাতন ম্যানেজমেন্ট থাকতেও আমরা সবসময় বলে আসছি যে এগুলোকে আর কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া ঠিক না। ইভেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ২০১৫ সালে যখন এই বড় বড় ঋণগুলোকে যখন রিস্ট্রাকচার করা হয়, তখন কিন্তু তারা সবাই এক বাক্যে আপনার প্রতিশ্রুতি দিয়েছিল যে ভবিষ্যতে তারা আর কখনো কোনো কখনো কোনো ঋণ রিশিডিউলের জন্য আসবে না বা নতুন কোনো ঋণ খেলাপি হবে না। কিন্তু সেটা কিন্তু প্রতিপালিত হয়নি। সেটা কিন্তু ২০১৫ সালের পরে যারা আবার নতুন ক্ষমতায় আসলেন, তারা কিন্তু আবার ঠিক এই খেলাপি ঋণ আপনার ক্রিয়েট করে চললেনই। তো সুতরাং এই ধারাবাহিকতা, খেলাপি ঋণের এই ধারাবাহিকতা যদি থাকে, হ্যাঁ, এটা সত্যি যে এখন এই ধারাবাহিকতাটা নষ্ট হয়েছে বা খেলাপি ঋণ আসলে এখন দেয়া হচ্ছে না। কিন্তু খেলাপি ঋণ তো আদায় করতে হবে। আদায়ের ব্যাপারে আমরা আমরা যথেষ্ট অনীহা দেখছি, এবং এই অনীহাটা আরো থাকবে যদি এই ধরনের আপনার এই ধরনের সার্কুলার যদি দেয়া হয়। এই ধরনের সার্কুলার কি ইন্ডিকেট করে? এই ধরনের সার্কুলার যদি দেখে, তো খেলাপিরা আবার উৎসাহিত হবে। এই ধরনের সার্কুলারে আপনার খেলাপিরা 1% বা 2% ডাউন পেমেন্ট করে তাদের ঋণটা রেগুলার করে নিবে। রেগুলার করে নেয়ার পরে মানে পরবর্তীকালে আইদার ওই ব্যাংক থেকে অথবা অন্য কোনো ব্যাংক থেকে তারা আবার নতুন করে আরো বৃহৎ অঙ্কের ঋণ তারা গ্রহণ করতে পারে। তো এই ধরনের একটা মেসেজ যায়। সুতরাং আমরা এই ধরনের আসলে ঋণ সহায়তা নীতি প্রদান করার ব্যাপারে বা এই ধরনের সার্কুলার প্রদান করার ব্যাপারে আমি অন্তত ব্যক্তিগতভাবে এটার আমি আমি সবসময় বিরোধিতা করি। বিগত রাজনৈতিক সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়া বা রাজনৈতিক প্রভাব, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয় থেকে ফোন করে এই সিদ্ধান্তগুলো নেওয়া হতো। এখন তো এই জায়গাগুলো অনুপস্থিত। তাহলে
এখন এই ঘটনাগুলো ঘটছে কিভাবে? একই সাথে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তিনি তো সবসময় আর্থিক খাতের সুশাসনের পক্ষে কথা বলেছেন। এটা তো সত্যি। আমি তো বললাম, আমি তো আমার বক্তব্য শুরুই করলাম যে উনি গভর্নর হওয়ার পরে গভর্নরের ক্ষমতা গ্রহণ করার পরপরই উনি যে উক্তিগুলা করেছিলেন। কিন্তু সেগুলোর এখন আমরা রিফ্লেকশন পাচ্ছি না। সেগুলো রিফ্লেকশন পাওয়া উচিত এবং তাদের প্রতি এই ধরনের আসলে আপনার ওই ফ্লেক্সিবল ঋণ খেলাপিদের প্রতি ফ্লেক্সিবিলিটি শো করার কোনোভাবেই উচিত না। কারণ আমরা যেটা বলছিলাম সবসময় যে খেলাপি ঋণের মধ্যেও খেলাপি ঋণদের ২ ভাগে ভাগ করা যায়। একটা একটা হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি আর একটা অনিচ্ছাকৃত খেলাপি। অনিচ্ছাকৃত খেলাপিরা হয়তোবা বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক রিজনস এর জন্য তার মার্কেটিং হয় নাই, তার র মেটেরিয়াল পায় নাই, তার লেবার আনরেস্টের জন্য বা সে তার হয়তো পাওয়ার সাপ্লাই ছিল না। বিভিন্ন কারণে হয়তোবা তারা খেলাপি হয়েছে। এবং সেগুলো ব্যাংক ইচ্ছা করলেই তাদের কাছ থেকে আপনার আদায় করতে পারবে। কিন্তু ইচ্ছাকৃত যারা খেলাপি তারা তো এই ধরনের কোনো কারণে তারা আসলে খেলাপি হয় না। সুতরাং ওদের কাছ থেকে আদায় করার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে যথেষ্ট কঠোর হতে হবে এবং এবং এগুলো খেলাপি আদায় করার ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। এই ছাড় দিতে দিতেই কিন্তু আমরা তাদেরকে এতটা লাই দিয়েছি। এই ছাড় দেওয়ার ফলেই কিন্তু দর্শক, প্রতিবেদনে আমরা যেটি দেখছিলাম এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। ডক্টর তৌফিক, আবারও আসছি আপনার কাছে। পুঁজিবাজার নিয়ে আশার বাণী এখন পর্যন্ত কার্যকর আশার বাণী আমরা শুনতে পাইনি। আপনি কি আমার প্রশ্ন শুনতে পেয়েছেন? ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছি যে পুঁজিবাজার নিয়ে নানা রকম পদক্ষেপের কথা শুনলেও কার্যকর বিষয়ে আমরা কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখতে পারিনি, এর কারণ? শুনতে পাচ্ছি না ঠিক মতো। ডক্টর তৌফিক, আপনার কাছে জানতে চাই যে আমরা প্রতিবেদনে যেটি দেখছিলাম যে আমাদের পুঁজিবাজারে প্রতিনিয়ত সূচক কমছে। পুঁজিবাজার চাঙ্গা করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ আমরা কোনো সরকারের আমলেই দেখতে পাচ্ছি না, কারণ কি? পুঁজিবাজার পুঁজিবাজার এবং ব্যাংকিং বাজার ২ টা একটু ডিফারেন্ট জিনিস। কারণ পুঁজিবাজারে আসলে আসলে ইমপ্যাক্টটা হবে ডিমান্ড সাপ্লাই দিয়ে, তাই না? এখানে আসলে এখানে যেরকম সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার ব্যাপার আছে, তেমনি ব্যাংকেও আসলে ব্যাংকে যারা ব্যাংকের আর আপনার কি বলবো আপনার কাস্টমার তাদের আস্থা ফিরে ব্যাপার আছে। যাই হোক, পুঁজিবাজারের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আস্থার উপরে, তাই না? এখন যে কোনো কারণে হোক পুঁজিবাজারে যদি আস্থা নষ্ট হয় এবং এই আস্থা ফিরিয়ে আনা কিন্তু ব্যাংকিং মার্কেটের থেকেও কিন্তু পুঁজিবাজারে কিন্তু এটা অনেক কঠিন। কারণ পুঁজিবাজারে তো এটা অটোমেটিক্যালি আসলে আপনার ইম্প্যাক্টটা দেখা যাবে না। এখানে আস্থা ফিরে আসার জন্য এখানে যে আসলে আপনার যারা নাকি বিনিয়োগকারী, তাই না? তারা তাদের আস্থা ফিরে আসার জন্য আসলে অনেক কর্মসূচি আমাদের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন নিয়েছে। অনেক ধরনের রিফর্ম ওরা করেছে। স্পেশাল যে সমস্ত জায়গায় প্রবলেম গুলো আছে, আপনার আইপিও, তারপরে আপনার মার্জিন লোন, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমাদের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আপনার হাত দিয়েছে বা সেগুলো রিফর্মে কাজ করছে বা অলরেডি করে ফেলেছে। মিউচুয়াল ফান্ড আর একটা। তো এগুলো দিয়েই কিন্তু পুরো পুঁজিবাজার আপনার আস্থাটা ফিরে আসবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে এটা সম্বন্ধে একটা পজিটিভ একটা সিগন্যাল না যাবে। সুতরাং পুঁজিবাজারের কিন্তু কাজগুলো হচ্ছে সবই পজিটিভলি। কাজকর্ম করতে কিন্তু কমিশন কোনো ধরনের দ্বিধাগ্রস্ত না। কমিশন কিন্তু তাদের কাজকর্ম করে চলছে এবং আপনারা দেখেছেন যে পুঁজিবাজারের আসলে আপনার যে সমস্ত কোম্পানিগুলো বা যে সমস্ত ইন্ডিভিজুয়ালসরা পুঁজিবাজারের বিপক্ষে কাজকর্ম করছে তাদের সম্বন্ধে কিন্তু তারা বড় বড় অ্যাকশনে যাচ্ছে, ফাইন করছে। কিন্তু জনগণের আস্থা ডক্টর তৌফিক, আপনার ফিরে কাছে আসছে। আসতে চাই দ্বিতীয় প্রশ্ন নিয়ে। এই যে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারী যারা, তাদেরকে সতর্কতা বিষয়ে কোনো পরামর্শ দিবেন সংক্ষিপ্ত? পুঁজিবাজারের পুরো ব্যাপারটাই তো হচ্ছে ডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। পুঁজিবাজারের মূল কথাই হচ্ছে জেনে বুঝে বিনিয়োগ করুন।
পুঁজিবাজারে একদিকে বিনিয়োগকারী, অন্যদিকে যারা নাকি ইস্যুইং কোম্পানি। এই দুজনের মাঝখানে যদিও আপনার থিওরিটিক্যালি অনেক, অনেক লোকজন থাকে। মার্চেন্ট ব্যাংক থাকে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থাকে, সবাই থাকে ইনক্লুডিং কমিশন। কিন্তু পুঁজিবাজার যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তো সমস্ত ক্ষতি কিন্তু বহন করতে হয় আসলে আপনার বিনিয়োগকারীকে। সেজন্য পুঁজিবাজারের মোড অফ ফাইন্যান্সটি হচ্ছে ডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। এখানে এই বিনিয়োগকারীদের অত্যন্ত সতর্ক হতে হবে। এবং সতর্কতার একটা সবচেয়ে বড় উপায় বা আমরা বলি ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে বিনিয়োগকারীদের এডুকেটেড হতে হবে। এবং এই ফাইন্যান্সিয়াল এডুকেশন বা ইনভেস্টার্স এডুকেশন এগুলো ছাড়াই কিন্তু আসলে পুঁজিবাজারে বিনিয়োগ করা বা পুঁজিবাজারে ট্রেডিং করা এগুলো ঠিক না। স্পেশালি যারা ট্রেডিং করে তাদের তো এই পুঁজিবাজার সম্বন্ধে জ্ঞান তাদেরকে আরো বেশি রাখতে হবে, যারা ইনভেস্টমেন্ট করে ফর লং টার্ম তাদের চেয়ে। তো সুতরাং আমি তাদের সম্বন্ধে একটা জিনিসই বলবো, ভাই মানে আপনার ইনভেস্টার্স এডুকেশন এই সম্বন্ধে আপনাদের একটু জ্ঞান, আপনাদের জ্ঞান বুদ্ধি থাকতে হবে, আপনাদের বিচার বিবেচনা থাকতে হবে। অন্তত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোতে আপনাকে পড়তে হবে, অন্তত বাজারের মুভমেন্টগুলোতে আপনাকে বুঝতে হবে। এইগুলো যদি না বুঝে যদি আপনি পুঁজিবাজারে বিনিয়োগ করতে আসেন, পুঁজিবাজারকে আমরা বলেই হচ্ছে ইটস এ নলেজ বেস মার্কেট। এখন নলেজ না থাকা সত্ত্বেও যদি আপনি বিনিয়োগ করতে আসেন, ট্রেডিং করতে আসেন, তাহলে সেক্ষেত্রে তো মাঝে মধ্যে আপনাকে এই যে কি বল বিপদে পড়তেই হবে। এবং পুঁজিবাজার মনে রাখতে হবে, দিস ইজ ডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, আনলাইক ব্যাংক, দিস ইজ নট ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। সো ব্যাংকের মতো এটা কিন্তু ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, যে আপনি ব্যাংকারদের দায়ী করবেন। পুঁজিবাজারে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক, আলটিমেটলি কিন্তু দায়ী থাকে আপনার, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়, দায়ী থাকবে। ডক্টর তৌফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সরকারের কার্যকর পদক্ষেপ আর যারা বিনিয়োগকারী তাদের সতর্কতার ফলে পুঁজিবাজার গতিশীল হয়ে উঠুক, এমন প্রত্যাশায় সবার। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ব্যাংক খাত এবং পুঁজিবাজার নিয়ে।